তাকেই রাজ্য বিজেপির সফলতম সভাপতি বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই। যদিও বিগত কিছুদিন তাকে দলের বিভিন্ন কর্মসূচিতে সেভাবে দেখা যায়নি, তবে সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই হয়তো ফের পুরনো ফর্মে ফিরছেন রাজ্য বিজেপির এই দাপুটে নেতা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এখানে বলা হচ্ছে দিলীপ ঘোষের কথা। বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিনেই রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছেন দিলীপ। পরে সাংবাদিক বৈঠকে আদি নব্য সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, পার্টি আমাকে বুঝলেই হলো। কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। আসুন আগে আপনাদের শোনাই কি বললেন দিলীপ ঘোষ, শুনুন। নব্য এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না। আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে। দ্বন্দ্বের প্রশ্ন নাই। পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলা একটু কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে IPL এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়। তো রাজনীতিতেও তাই হয়। সেই জন্য নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কি কোনো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল? এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল? দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো। আমি কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। শুনলেন তো কি বলছেন দিলীপ ঘোষ। আর দিলীপের মুখে এই কথা শোনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, এই কথার মধ্যে দিয়ে কি বিশেষ কাউকে নিশানা করলেন তিনি? যদিও দিলীপ অবশ্য কারো নাম উল্লেখ করেননি। একই সঙ্গে একটা প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এটা একটা পার্টি TMC, যেটা পাখির মধ্যে পড়ে না, পশুর মধ্যে পড়ে না, জলচরের মধ্যে পড়ে। কেউ জানে না আদর্শ কি, নীতি কি, সংবিধান আছে কিনা, সেটা কেউ জিজ্ঞাসা করে না, করার প্রয়োজনও মনে করে না। তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টায়। আরও অন্যান্য ইস্যুতেও তৃণমূলের সমালোচনা করেন তিনি। কি বলেছেন দিলীপ ঘোষ, আসুন এবার সেটা শোনাই। মন্দিরের রাজনীতিতে তৃণমূল কেমনভাবে ফিরেছে, আজকে প্রতিষ্ঠা দিবস। আজকে কাজল শেখ নানুরে তিনি উপহার পাচ্ছেন 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার। আমরা দেখেছি যে আপনারা বিভিন্ন জায়গায় যখন যান, আপনাদের সংঘের বা বিভিন্ন কর্মসূচিতে আপনারা গদা, তলোয়ার এই সমস্ত উপহার পেতেন। এখন তৃণমূলের নেতারাও তারা 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার উপহার পাচ্ছেন প্রতিষ্ঠা দিবসে। দেখুন, এই একটা পার্টি TMC, সেটা পাখির মধ্যে পড়ে না, পশুর মধ্যে পড়ে না, জলচরের মধ্যে পড়ে কেউ জানে না। আদর্শ কি, নীতি কি, সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে না, আর করার প্রয়োজনও মনে করে না। তো সেই জন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টায়। এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে, চামড়ি গাই, বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায়, কুকুরদেরও চুল লম্বা লম্বা হয়ে যায়, আবার গরম পড়লে খুলে যায়। তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জেতা যায় আবার ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন। ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। সোনার তলোয়ার, রূপোর তলোয়ার, এটা ওটা, মন্দির মসজিদ সবই সেট হয়ে যাবে ওই পার্টিতে, ওখানে অসম্ভব বলে কিছু না। পেছনে আপনারই দলের মানে বিরোধী দল জননেতা শুভেন্দু বাবুকে যখনই কোনো জায়গায় কর্মসূচি করতে দেখা যায় বারবার বাধাপ্রাপ্ত হয়, হাইকোর্টে যেতে হয়। মানে আপনার বা বিশেষ করে বিরোধী দলনেতার এই সভাগুলোকে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, স্পেসিফিক্যালি সরকার ভয় পাচ্ছে না, এটা তো প্রথম থেকেই আছে। বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছে এবং সভা করেছে বড় বড়, আর আমাদের সভা তো লক্ষ লক্ষ সংখ্যায় হতো, তো তখন থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কখনো কখনো আমরা কোর্টে যাই, কিন্তু আমি তো ঘোষণাই করেছিলাম যে আমরা কোর্টে যাব না, সভা করব, পারলে আটকাও, এবং করতাম। তো এখনো সেই পরিস্থিতি চলছে। TMCর কাছে অন্য কোনো রাস্তা নেই গায়ের জোর বা প্রশাসনিক বাধা দেওয়া ছাড়া। তো আমাদের নেতারা গেলে তারা তো ভয় পাই, সে আটকাবার চেষ্টা করবেই। আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে বাংলা যাত্রা নিয়ে পথে নামছে এবং টানা 1 মাস তিনি এই কর্মসূচি নেবেন। ঠিক আছে, নির্বাচনে দেখুন প্রত্যেক দল তার নিজের মতো করে জনসম্পর্কের জন্য প্রোগ্রাম করে। আমাদের পার্টিও করেছে, আগামী দিনেও করবে। করে আসলে দেখতে চাইছেন যে সত্যি সত্যি মানুষ কিভাবে নেয় ওনাদেরকে। যাত্রা ফাত্রা তো আমাদের দেশে নতুন কিছু নয়। একজন যুবনেতা যাত্রা করে করে কংগ্রেসটাকে প্রায় মাটিচাপা দিয়ে দিয়েছেন। এ মাথা ও মাথা যাত্রা করলেন, যেখানে যাত্রা করার দরকার ছিল জম্মু কাশ্মীরে কখনো গেলেন না, বা যেখানে সমস্যায় গেলেন না। আর যেখানে ইলেকশন এক জায়গায়, যাত্রা করলেন আরেক জায়গায়। তার রেজাল্ট দেখেছেন আপনারা, মোটামুটি 98টার কত ইলেকশন হেরেছেন, রেকর্ডই করে ফেলেছেন। তো এখানে আরো যুবনেতা করছেন যাত্রা, হয়তো উনি প্রথম করছেন জীবনে।
উনি অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য যাচ্ছেন। তাকেই রাজ্য বিজেপির সফলতম সভাপতি বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই। কারণ তার আমলেই বিজেপির বিধায়ক সংখ্যা বেড়েছিল, সাংসদের সংখ্যাও বেড়েছিল। তবে তাকে বেশ কিছুদিন ধরে দলের বিভিন্ন কর্মসূচিতে ব্রাত্যই থাকতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রীর সভা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় সেভাবে তার ডাক পড়েনি। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে হয়তো পুরনো পর্বে ফিরবেন বিজেপির এই দাপুটে নেতা, সেই আভাসটা বা সেই অপেক্ষাটা হয়তো করছিলেন যারা বিজেপির কর্মী, তারা সেটা করছিলেন। তবে এবার কিন্তু আসলেই সেটা ঘটল। নিশ্চয়ই বুঝতে পারছেন, দিলীপ ঘোষের কথাই বলা হচ্ছে এখানে। নতুন বছরের প্রথম দিনে রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ। পরে সাংবাদিক বৈঠকে আদি নব্য সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, পার্টি আমাকে বুঝলেই হলো। কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝানোর দায়িত্ব আমার নেই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না। তবে নতুন বছরের প্রথম দিনে কিন্তু বেশ দাবাং মেজাজেই দেখা গেল দিলীপ ঘোষকে। বেশ স্পষ্ট উত্তর দিলেন তিনি, এবং তার কি কাজ ২৬-এর নির্বাচনে, কিভাবে দল চলবে সেই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হচ্ছিল, তিনি কিন্তু একেবারে স্পষ্ট উত্তর দিয়েছেন। অমিত শাহের সঙ্গে সভায় তিনি ডাক পেয়েছিলেন, সেটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির যে কর্মীরা যারা, তাদের কাছে কি অনেকটা মনোবল বৃদ্ধি পাবে? কারণ যথেষ্ট পরিমাণে ফ্যান ফলোয়ার রয়েছে দিলীপ ঘোষের। তিনি বিভিন্ন জায়গায় সংগঠনের কাজ করেছেন। বঙ্গের সফলতম রাজ্য সভাপতি তিনি, অন্তত খাতায় কলমে তো বটেই, কারণ তার আমলে বিধায়ক সংখ্যা বেড়েছিল সাংসদ সংখ্যাও। কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু ব্রাত্য ছিলেন দিলীপ ঘোষ। তাকে খুব একটা অনুষ্ঠানে দেখা যেত না, এমনকি প্রধানমন্ত্রীর সভাতেও তিনি এ রাজ্যে কোথাও ডাক পাননি। এর আগেরবারও যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন তখনও তাকে মঞ্চে দেখা যায়নি। তবে এবার সরাসরি অমিত শাহের সঙ্গে বৈঠকের পর একেবারে দাবাং মেজাজে কি বললেন দিলীপ ঘোষ, আসুন শুনি আরেকবার। শোনা গেছে যে নব্য এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না। আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে। দ্বন্দ্বের প্রশ্ন নেই। পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলা একটু কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে IPL এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়। তো রাজনীতিতেও তাই হয়। সেই জন্য নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কি কোনো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল? এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল? দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো। আমি কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। শোনা গেছে যে নব্য এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না। আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে। দ্বন্দ্বের প্রশ্ন নেই। পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলা একটু কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।